লুঙ্গি খাটের সঙ্গে বেঁধে রেখেছে সুগা। কালো রঙের একটা হুডি পরা সে তার কালো রঙের ডিভানে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে সে। হঠাৎ জিমিন চেঁচিয়ে বলে উঠল, জানোয়ার আপনি! আমি সত্যি অনেক সহ্য করেছি, এবার আপনার ধ্বংস দেখবো, নয়তো আমার নিজের। সুগা মুহূর্তে রাগ উঠে গেল। হাতের ফোনটা আছাড় মারতেই গুঁড়ো গুঁড়ো হয়ে ফ্লোরে গিয়ে উঠে এক ঝটকায় জিমিনের গলা চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, একটা কথা বলবি না? তোর হাত ধরলে খুব আরাম লাগে, সে শরীর না ধরলে তোর শরীরের জ্বালা মিটে না, ফাউল কোথাকার। এই হাত যদি আজকে আমি কেটে কুত্তারে না খাওয়াই, তাহলে দেখ আপনার সমস্যা কি। আপনার এত সমস্যা কিসের, আমাকে একটু খুলে বলবেন প্লিজ? সমস্যা একটাই, আমার বাড়িতে এসব নোষ্টামি চলবে না। তুই এখন সুগার বাড়িতে আছিস, যতদিন এই বাড়িতে থাকবি তোর ঢলাঢলি চলবে না। আমার মাইন্ড যে বিগড়ে ফেলেছিস জিমিন, তুই আন্দাজ করতে পারছিস? আমার দিকে তাকা জিমিন, দেখ সুগা ভালো নেই, সুগাকে তুই ভালো থাকতে দিচ্ছিস না। এ শাস্তি কি দেই তোকে? আপনি সাইকো সুগা ভাই। আমি আপনার বিবাহিত বউ নই আর না প্রেমিকা। আমার উপরে আপনার কিসের এত অধিকার খাটানো? আমার হাত যা মন চায় সেই ধরবে, তাতে আপনার এত কিসে যায় আসে? অধিকার খাটানোর জন্য তোর মতন মেয়েকে এখন সুগা বিয়ে করতে হবে? রাস্তায় বের হলে তোর চেয়েও হাজার গুণ সুন্দর সুন্দর মেয়ের সুগার পেছনে ঘুরে, বুঝলি? আর তুই তো আমার বালটাও দেখতে, সালি কথা বলবি না, একেবারে জানি মেরে ফেলবো। আমিও মারতে জানি, ছেড়ে আমিও আপনাকে দেব না। আপনি আমায় একবার আগুনে পুড়ালে আমি আপনাকে আগুনে ঘি ঢেলে শতবার পুড়িয়ে মারবো। আমি অপেক্ষা করছি সোনা, দেখ তুই আর কতখানি আমায় পুড়াতে পারিস। আপনার প্রতি ঘৃণার পরিমাণটা কেবল এখন তীব্র হচ্ছে সুগা ভাই। আপনার মতো মানুষগুলো ভালো ভাবার আমার মতন মানুষের জন্য ভুল সিদ্ধান্ত। ও, যাদের ছোঁয়া শরীরে লাগলে উত্তেজনায় চোখ বুজে আসে, তাদেরকে ভালো ভাবার সঠিক সিদ্ধান্ত, তাই না সুইট হার্ট? না না, তোকে সুইট হার্ট বললেও ভুল হবে, তুই হলি গিয়ে বিটার হার্ট। বলে সুগা ঝিমিনের হাতের দিকে তাকালো, ব্যথার স্থানে চেপে ধরলো আরো শক্ত করে। জিমিন চিৎকার করতেই গালটা ঠেসে ধরে বলল, সুগা তোর জন্য জিমিন দুঃস্বপ্ন, আজব জিনিস। সুগা তোর জন্য একটা ভয়াবহ আজাব। সুগার নিষিদ্ধ বাগানে তুই ফুলের আশায় প্রবেশ করেছিলি, কিন্তু তুই হয়তো জানিস না এইটা কাটার বাগান। ফুল তো বহু আগেই মরে গেছে। আমি যেন নেক্সট টাইম তোর হাতাহাতি না দেখি, যদি দেখি একেবারে সরাসরি নিষিদ্ধ পল্লীর দুয়ারে লাথি মেরে ফেলে আসবো তোকে। ছাড়ুন আমাকে। আপনার নাটক বন্ধ হলে আপনার চাকর না, তাই আগেও বলেছি আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না, আমিও করব না। আমি অনেক চেয়েছি যাতে কোনো ঝামেলা না হয়, তবুও আপনি তো নিজের ঝামেলা। ওটা ছাড়া শ্বাস চলে নাকি আপনার? ইয়নোর সঙ্গে কথা বলেছি, আরো 1000 বার বলবো। আপনার কথা শুনতে হবে এমন কোনো দায়বদ্ধতা আমার নেই। জিমিন সে কথা বলতে দেরি অমনি সুগা তার গালে কষে চর বসাতে একটা মুহূর্ত ব্যয় হয় না। জিমিনের চোখ দিয়ে কেবল জল পড়ে। আজকে চট্টগ্রাম বাবা মার পাশে থাকলে সুগার মতো ছেলের সাহস হতো তার গায়ে হাত তোলার। এই শহরের মানুষগুলো এত নিষ্ঠুর কেন? এই মুহূর্তে এসে নিজেকে অসহায় লাগছে। এখন আর জিমিন বাড়িতেও জায়গা হবে না, সিমলাতে বাড়িতেও থাকার উপায় নেই। কি করবে জিমিন, কোথায় যাবে মাথায় ঢুকছে না। জিমিন মুখ খুলে কিছু বলতে পারছে না। যদি সুগার আগের মাথায় উল্টোপাল্টা কিছু তার সঙ্গে করে বসে। জিমিন স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, এভাবে চেঁচিয়ে এই পাগলের সঙ্গে কোনো সমাধান আসা যাবে না।
আর জিমিন ব্যক্তিগত জীবন, যে যার মানে মন চায় করবে, তাতে আরেকজন এত আপত্তি কিসের? সুগা দূরে সরে গিয়ে একটা সিগারেট ধরালো, কিছুক্ষণ চেয়ে রইল জিমিনের হাতের দিকে। জিমিন তখনও ভেতর থেকে রাগে কচকচ করছে, ভাবছে কি করা যায়, এভাবে জীবন চলে না, আর চলবেও না। হঠাৎ সুগা জিমিনের কাছে এসে বসলো, খুব কাছে এলো তার, এসে চুলগুলো আলতো করে ছুঁয়ে জিমিনকে বলল, যন্ত্রণা হচ্ছে তোমার সোনা? আমি কি তোমায় খুব কষ্ট দিচ্ছি? ইস রে, মনে হচ্ছে কষ্টের পরিমাণ খুব কম হয়ে যাচ্ছে, আর একটু বাড়িয়ে দিই। সুগা জিমিনের হাতটা শক্ত করে ধরলো। তোমার এখানে ব্যথা? এই যে ডান হাতের কবজিতে, এখানে ইয়ানো স্পর্শ করেও ব্যথা কমাতে পারেনি। আচ্ছা, আমি কমিয়ে দিচ্ছি। বলি সে হাতের ব্যান্ডেজ চ্যাপটা এক টানে উঠিয়ে ফেললেই ব্যথায় চেঁচিয়ে ওঠে জিমিন, চোখে তার জল। সুগা সেই জলের দিকে তাকিয়েও চোখ ফিরিয়ে নেয়, হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, লাগছে সোনা? আর একটু জোরে দেবে নাকি আস্তে? আই উইল বি জেন্টল ডট উইরি সুইটেড। বলে সে ঠোঁটে চেপে রাখা সিগারেটটা জিমিন এসে ক্ষতর ওপর লাগাতেই যন্ত্রণায় ছটপট করে উঠল জিমিন, চিৎকার করতে চাইছে, তবে সুগাতার মুখটা চেপে ধরে রাখাই পারছে না। এই কোথায় এসে পড়লো? এমন একটা জান্নাতে এসে পড়েছে যেখানে থেকে বের হতে গেলে বারবার শিকলবন্দি হবে জিমিন। সেই রাতের পর থেকে আজকে 4 দিন কেটে গেল। জিমিন ঘরবন্দি ছিল, ঘর থেকে বের হয়নি, না হয় তাহলে কারোর সঙ্গে দেখাও হবে না, আর ঝামেলাও ভাঙবে না। তবে জিমিন এখনো অনেক কিছু বুঝবার বাকি, যে ঝামেলা একবার শুরু হয়ে তাকে শেষ করতে গেলে যে তার আরো তত্তর করে বেগ পায়, তার জিমিন সত্যি জানে না। 4টা দিন রুমের মধ্যে জ্বরে ভুগছে, সিমটা ভেঙে কোথায় ফেলেছে জানা নেই, শরীর পুড়ছে তার। রাতে কাঁপুনি, জ্বর উঠলে মায়ের নাম জাপতো, বাবাকে স্মরণ করতো, তবে তাদেরকে যে জিমিন নিজের ইচ্ছায় হারিয়ে ফেলেছে। আমার মানুষ তখন বুঝতে পারি যখন আমাদের হাতে আর কোনো উপায় থাকে না, বাঁচার পথ থাকে না, ফিরে পাওয়ার সুযোগ থাকে না, কেবল তখন কান্নায় এক একাকিত্ব ছাড়া পাশে থাকে না কেউ। জিমিনের মাথাটা এখনো ঝিমঝিম করছে। এই 4টা দিন ইয়োনো অনেক ব্যস্ত ছিল, তবুও সকল ব্যস্ততার মাঝেও রোজ একবার করে কি মনে হচ্ছে জিমিন, মনে হচ্ছে ইয়োনোকে ভালোবাসা উচিত হয়নি, আর তার কষ্ট জীবনের সঙ্গে সে কি করে পারে একটা ভালো ছেলের জীবনটা জড়িয়ে নষ্ট করে ফেলতে। ইয়োনো জিমিনের মতন মেয়েকে ডিজার্ভ করে না, সে আরো ভালো কিছু প্রাপ্য, ভালো একটা মেয়ে সে পাও না, যার কোনো অতীত নেই, যে বিয়ের আসর ছেড়ে পালায়নি, পরিবারের সম্মান নষ্ট করেনি, ভার্সিটি সিনিয়রের সাথে কখনো রেগে খায়নি, র্যাঙ্ক খায়নি, যার স্বামীর সঙ্গে কেবলই পবিত্রতা আছে, তেমনি কারোরই অধিকার আছে ইয়োনোর সঙ্গে জীবনটা পার করার। আজকাল কিছুই ভালো লাগে না, জিমিন আর আগের মতো নেই। চোখ বন্ধ করলেই সে অন্ধকার দেখতে পায়, আর চোখ খুললেই বাস্তবটা। ইয়োনোর সঙ্গেও সে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছে। আচ্ছা, দেহ থেকে জানটা বের হলে কি মানুষ মরে? এই যে জিমিন মরে যাচ্ছে রোজ বেঁচে থেকেও, এটা কি কোনো মৃত্যুর থেকে কম? ভার্সিটি চক্করে গিটারের হাতে বসে আছে। প্রতি বৃহস্পতিবার এখানে গানের আসর বসায় সুগা। সবাই উপস্থিত হতেই সুগার ঘড়ির কাঁটায় সময় দেখে, একটা কল করতেই উপাস থেকে আরো বেশি এলো, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে এই 4 দিন চাইলে জিমিনের সঙ্গে রুমে গিয়ে দেখা করে আসতে পারতো সুগা, দেখা করেনি, ইচ্ছে হয়নি তার, কেন জানি একটু ওই মুখটা দেখতে ইচ্ছে করেনি। কেন করবে? দেখার মতো কোনো কিছু হলো নাকি ওই মুখে? যে মুখটিতে সবাই দেখে সুন্দর বলে, সুগার চোখে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মুখখানা হলো সেটা। জাংকুক পাশে বসলো সুগার, ডান হাতে কবজি দিকে তাকিয়ে বলল, ক্ষত এখনো শুকায়নি, দেহেরটা হয় না হয় একদিন শুকিয়ে যাবে, তবে মনেরটা? শুন ভাই সুগা, মন যা বলছে করে ফেল, নিজের ওপর আঘাত দিয়ে লাভ কি? এই আঘাতটা সুগার প্রাপ্য ছিল, এখনো অনেক সময় আছে সুগা,
আচ্ছা তুই গানটা ধর, আমি তো তোর সঙ্গে সুর মেলাচ্ছি। সুগা চারিদিকে একবার তাকালো। এত খালি খালি কেন লাগছে তার? মনে হচ্ছে কি একটা নেই। জেদ করে এই 4টা দিন সে জিমিনের সঙ্গে দেখা করেনি, নাকি অন্য কারণে? জিমিনের হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে বলে, তাকে কষ্ট দিয়েছে বলে 4টা দিন ওই মেয়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা হয়নি, নাকি সুগার এই মেয়ের কি হয়েছে? কেন আসেনি? কেন কল ধরছে না? রুম থেকে বের হচ্ছে না? সকালে নাস্তা খেতে আসছে না? তা জানার কোনো ইচ্ছে নেই। সুগা গিটারের কোলে শক্ত করে তুলে নেয়। জিমেতে এসে উপস্থিত হতেই সুগা তাকে জিজ্ঞেস করে, সে আজও আসেনি? না ভাইয়া। আচ্ছা আমি বাসায় গিয়ে ওর সঙ্গে কথা বলবো। দরকার নেই। সুগা ফোনের দিকে তাকিয়ে সময় দেখে এবার গলা ছাড়ল। সে মাতাল করা তার গলার স্বর ছেদ করে বের হয়ে এলো ধ্বনি। ভাদ্র মাসের আকাশে সাদা মেঘের ভেলা, কোথায় রইল প্রাণ বন্ধুয়া রাখিয়ায় গেলা। ভাদ্র মাসের আকাশে সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুরা রাখিল একেলা। কষ্ট কানে দিন রজনী, বুকে ব্যথায় দেউড়ে বন্ধু মনে রং লাগিয়া। প্রাণে ছিল জালালের বাড়ির পাশে মধুমিত পূর্বাল হওয়ার বয়মে বন্ধু মনে রং লাগিয়া প্রাণে দিল জ্বালাইয়া বাড়ির পাশে মধুরিত। সুগা সন্ধ্যায় জিমিনের কাছে লিসা সন্ধ্যায় জিমিনের কাছে পড়তে বসেছে। পড়া শেষ করে জিমিন কোথায় লিসাকে জিজ্ঞেস করলো, ওই দিন যে একটা ছেলে তোমার সঙ্গে কথা বললে ছিল, ওটা কে গো লিসা? নানা ভাইয়ের ডান হাত মুখলেসের নানা আছে না, ওর ছেলে মেহরব আমাকে পছন্দ করে। পাবনায় একটা কাজে পাঠিয়েছিল ওনারে, কিন্তু সে লিসার টানে নাকি থাকতে পারলো না, চলে এলো। ছেলে তো দেখতে ভালোই, তা জানি, কিন্তু আমার হিরে তো চাই। সুগা লিসা প্রেম করো নাকি? না না, প্রেম করি না। তবে প্রেমকে করো মানে? সুগা ভাইকে পছন্দ করি। কি আর তুমি ওনার প্রেমিকা? এত সৌভাগ্য আমার কই যে সে তো ফিরেও যায় না। আমার জন্মের পর দিন থেকে তাকে চান প্রাণ দিয়ে ভালোবাসি, পাত্তাও দেয় না। খালি কথায় কথায় ধমক দিতে পারে আর কানে টেনে চড় দিতে পারে। জানি মা বলে সুগা ভাই কোলে নাকি ছোটবেলায় আমাকে জোর করে একদিন দেওয়া হয়েছিল। সুগা ভাই চেঁচামেচি কান্না বকবক সহ্য করতে পারে না, তো সেদিন নাকি বাড়িতে অনুষ্ঠান ছিল, সবাই জোর করে সুগা ভাইয়ের কোলে আমাকে দিল। আমি যদিও ডাইপার পরেছিলাম, কিন্তু হাগু করার সময় নাকি অনেক কান্না করছিলাম। তোমার কষা ছিল নাকি? আরে সরি, তারপর বলো। তারপর আমি কান্না করি, আর সুগা ভাই সেই কান্নার শব্দ সহ্য করতে না পেরে দিল আমায় বিছানায় ফেলে। মাথায় নাকি ব্যথা পেয়েছিলাম অনেক, মা এখনো বলে। সেই আঘাতের পর থেকে নাকি আমার মাথার ব্রেন আমার পেছনে চলে গেছে। আমি পড়ালেখা পারি না, কিন্তু মাকে বোঝাবে। সুগা ভাই সেদিন আমার ফেলে ইঙ্গিতে বোঝাতে চেয়েছে আমি তোমায় দিলাম প্রেমের সুগায় ফেলে। তুমি সাঁতার কেটে তীরে আসো, আমি তোমার জন্য কি করে প্রেম নামক আক্কাইলা বাস নিয়ে অপেক্ষা মন। জিমিন বুঝলো না এই মেয়ে প্রশংসা করলো নাকি নিজের অপমান। লিসা পুনরায় বলে উঠলো, তুমি আমাকে সাহায্য করবে? কিসের সাহায্য? সুগা ভাইকে পটাতে। আচ্ছা করলাম, তবে জিমিন মনে মনে বলল, না আমি তো সুগা, সে নাকি সুগার সঙ্গে করবে প্রেম। নামি তো এই দুইটাকে লাগে আপন ভাই বোন। ছে। হঠাৎ দরজায় কড়া নড়তেই লিসা বলল, ভেতরে আসো। মেহরাব দরজার সামনে এসেই বলল, এভাবে মনের ভেতরে আসতে দিলেই তো হতো। লিসা তাকে দেখে চটে গেল, মুখ বাঁকিয়ে বলল, এখানে কি তোমার? নিজের ঘরে যাও। আমার বাবুর আম্মু যেখানে আমি সেখানেই। এই লোক, আমি তোমার কোনো বাবুর আম্মু? সুগা ভাইকে দিয়ে আমি তোমাকে কেলানি খাওয়াবো। তুমি তো বেটি নিজের হাতে কেলানি খাও। জিমিন পড়ে যায় বিপদে। সে লিসাকে বলে, তোমরা থাকো, আমি রুমে যাই। বলেই সে রুম থেকে বের হয়ে যায়
মেহেরব অসহায়ের মতো লিসাকে বলে, অনুরোধ করি বাবুর আম্মু, তুমি আমাকে বিয়ে করে আমাদের বাবুকে জলদি দুনিয়ার আলো দেখাও। এই লিসা, চলো না এই রাতের আধারে বদনা হাতে নিয়ে নামি হারিকেনে হাতে দিয়ে জাদুর বা ঝাড়ুর ওপর চড়ে না হয় আকাশে ভ্রমণ করব। লিসা মুখ বাঁকিয়ে গান ধরল, চেহারায় নাই ঢক, নাম রেখেছে আব্দুল হক, আমায় নিয়ে ঘুরবে যাবে তার কত শখ। জিমি নিজের রুমে যাওয়ার পথে জিমির সঙ্গে দেখা হয়। জিমি কথাবার্তা বলে রুমে যায়। কালুর বাপকে রুমে ডেকে বলল, এই জিমির মেয়েটির পরিবার সম্পর্কে খোঁজ নিয়ে তো, ভালোই লাগে একে আমার। কালুর বাপের মাথা কাজ করছে না, কারণ সেদিন একই দায়িত্ব তাকে বোগামো নিযুক্ত করেছেন। এই মেয়েকে নিয়ে একবারে দুই মানুষ পড়েছে। না না, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। আজকে রাত থেকে এই মেয়ের ওপর নজর রাখতে হবে। একে একটা মুখ্যম কর দিতে না হয় একজনের গলায় ঝুলিয়ে দেওয়া যাবে, বাকিটা আল্লাহর ভরসা। রাতে ঘুম না আসার ফলে জিমিন বাগানে হাঁটাহাঁটি করে একলা। ইয়নো তখন সবে মাত্র বাড়ির মধ্যে ঢুকছে। জিমিন বাড়ির মধ্যে ঢুকতে যাবে, তখন ইয়নোর সঙ্গে দেখা। দুজন মুখোমুখি হতেই ইয়নো বলল, আমায় ইগনোর করছো কেন? দেখো আমি 4টে দিন সবই লক্ষ্য করছি। জিমিন ইয়ানোকে এড়িয়ে যেতে গিয়েও পারল না। ইয়ানো তার চোখে চোখ রেখে বলল, একটু বাগানে বসি চলো। জিমিন না বলতে গিয়েও পারল না। অযথা একটা মানুষকে কষ্ট দিয়ে লাভ কি? ক্লান্ত শরীরটা নিয়ে দোলনায় গিয়ে পাশাপাশি বসলো ইয়ানো আর জিমিন। ইয়ানো ওর গায়ে ব্লেজারটা খুলে হাতে নিল, বলল, এবার বলো তো তোমার পরিবার সম্পর্কে, আর তোমাকে কি হয়েছে সেটাও বলবে কিন্তু। দেখো আমি প্রশাসনের লোক, কোথায় তোমার বাড়ি, কি আসল পরিচয় জানতে আমার একটাও সময় নষ্ট হবে না। তবুও আমার যে তোমার মুখ থেকে শোনার ইচ্ছে আছে। তুমি কথা বলো, কথা বলে আমার তৃষ্ণা মিটিয়ে দাও। জিমিন ইয়ানোকে শেষ সব খুলে বললেই তেই বাধ্য হলো। এখানে কিভাবে আসা, বিয়ে, ব্যক্তিগত জীবন কিছু নিয়ে বলতেছে, তবে কেন জানি বলতে পারলো না। সুগার অত্যাচার, হুমকি ধমকি দেওয়া থেকে শুরু করে তার সঙ্গে কাটানো ভয়াবহ প্রতিটি মুহূর্তের কথা। রুমে এসেও চোখটা বন্ধ হতে খুব একটা সময় লাগলো না জিমিনের। আজকে অনেকটা ক্লান্তি লাগছে, তবুও মনের ফাঁক থেকে কোলে একটা সামান্য অশান্তির ভাব রয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন কয়টা বাজে জিমিন জানে না। রাতে প্রায় তার ওয়াশরুম যাওয়া লাগে। বালিশের কাছে একটা পানির বোতল রাখা আছে। ঘুম ভাঙলে সে কেবল পানি খায়, আর একটু পর ওয়াশরুম যাওয়া লাগে। তবে আজকের ঘুমটা এইসব কারণে নয়, বরং অন্য একটা কারণে ভেঙেছে। বারান্দা থেকে কেমন একটা শব্দ আসছে। এই নেওয়াজে বারান্দায় গিল নেই। কোনো ডাকাত কিংবা সন্ত্রাস যদি বারান্দায় টপকে ভেতরে এসে চাকুর আঘাতে জিমিনকে খুন করে ফেলে, ডাকাত তো আর বিশ্বাস করবে না জিমিন যে ফকির। নিজেকে জিমিনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। পানি খেয়ে উঠে বসতে একবার ভয়টা ভালো করে তাকে চেপে ধরলো। মনে হলো বারান্দায় কেউ বয়ে কিংবা বারান্দার পাশে বড় আম গাছটা বেয়ে ওপরে উঠছে। জিমিন কি করবে না করবে ভাবতে ভাবতে হাতে পানির বোতলটা তুলে নেয়। আজকে মারবে চোরের মাথায় একটা বাড়ি, শালার মাথায় পাতলা বোতল ঝোল বের করেই ছাড়বে। এটা জিমিন এখনো চেনে না এই বিচ্ছু চোর জিমিনকে। জিমিন এক পা দুই পা করে অন্ধকারে কাছে যেতে বারান্দার পর্দা সরিয়ে বড় একটা ছায়ামূর্তি ভেতরে ঢুকলো। একে বাড়ির মারবে কি করে, উল্টো ভূত ভেবে কলিজার হাতে চলে আসার উপক্রম। ভয় শরীরটা ঝিমিয়ে আসছে, অন্য বিষণ্ণ আলাদা, কিন্তু ভূত। তবুও সে বোতল উঁচুতে তুলে বাড়ি দেওয়ার জন্য। তবে সঙ্গে সঙ্গে সে ছায়ামূর্তি জিমিনকে টেনে নিজের কাছে নিয়ে আসতেই জিমিন বুঝতে বাকি রইল না কে এই মহান ব্যক্তি। তার গায়ে সে সুগন্ধি জিমিন চেনে। ছায়ামূর্তি জিমিনকে বুকের একপাশে কাছে ঝাপটে ধরে বলল, বিটার হার্ট, তুমি আমায় মিস করনি? আপনার সাহস তো কম নয় আমার রুমে এই রাতে বিতে। আপনার কি চাই সুগা ভাই? আপনি আমায় এমন ভাবে মারছেন কেন? এক কাজ
করুন, বিষ কিনে আনুন, খেয়ে মরে যাই। বাজারে বিষের অনেক দাম শোনা, তুমি বরং হারপিক খাও, টাকাও বেঁচে যাবে আর তুমিও শর্টকাটে মরতে পারবে। আপনাকে আমি ঘৃণা করি সুগা ভাই, চিন্তা নেই, আমিও ঘৃণার উৎপাতে ঘি ঢেলে দেবো। কারণ আমি চাই জিমিন নামক মেয়েটা আমায় কখনো ভালো না বাসুক, কেবল তীব্র ঘৃণায় আমার ধ্বংস ডাকুক। জিমিনের চোখে জল, এই জলকে উৎস কি জিমিন জানে না। কেন কাঁদছে সে? অন্ধকারে সেই সামনের মানুষটির চেহারা ঠিক করে দেখতে পাচ্ছে না, তবুও এত আবেগ কোত্থেকে আসছে আর সে সহ্য করা যাচ্ছে না। সুগার মুখটা অস্পষ্ট, তাই সেই সঙ্গে অনুভূতিও দেখতে পাচ্ছে না জিমিন। জিমিন হঠাৎ করে ডুকরে কেঁদে উঠে বলল, আপনি আমার জীবনের কালো ছায়া, এই ছায়া আমায় ভালো থাকতে দিচ্ছে না। সুগা জিমিনের গাল ছুঁয়ে বলল, তুমি সাদা আর আমি কালো রং, একে অপরের বিপরীত ধাতুতে গড়া আমরা। তবে জানো কি, সাদা কালো রংটা কিন্তু একসঙ্গে মন্দ লাগে না। কি বোঝাতে চাইছেন আপনি? যেটা তুমি কখনোই বুঝবে না সোনা। জিমিন কান্নার শব্দ পায়। সে অনবরত সুগার বুকে এলোপাতাড়ি আঘাত করে বলতে থাকে, চলে যান এখান থেকে, চলে যান সুগা ভাই। আপনার ভেতরে ন্যূনতম লজ্জা থাকলে আমার সামনে আর আসবেন না। আপনি আমার ভাঙতে চেয়েছিলেন, আমি ভেঙে গেছি, আর নয়, চলে যান। জিমিন সুগাকে ধাক্কা দেয় অনবরত, তার হাত চলতেই থাকে, কান্না ধুমকি সবই বাড়তে থাকে। সুগা শক্ত হয়ে দাঁড়িয়ে রয়, জিমিনের মুখে যা আসছে সে তাই বলছে। যখন মুখটা সহ শরীরটা ক্লান্ত হয়ে থেমে গেল, তখন নিজেই বলল, থাকুন আপনি এখানে, আমি চলে যাচ্ছি। জিমিন পেছন ফিরে পা ফেলতেই এবার নিশ্চুপ হয়ে সবটা শুনতে থাকে। সুগার বাঁধ ভাঙল, সে হাত বাড়িয়ে পেছন থেকে জিমিনের ঘাস শক্ত করে ধরে নিজের কাছে এনে ঠোঁট শুয়ে শক্ত চুমু খেল। জিমিন জীবন্ত মুরগির মতো সুগার কাছ থেকে বাঁচার জন্য ছটপট করলো। জিমিনের ডান হাত দিয়ে সুগার বুকে ঘুষি দিতে সুগা আরো শক্ত করে চেপে ধরলো তার হাত দুটো। হাতের মধ্যে দাগ বসে যাচ্ছে, তবু সুগা ছাড়ছে না, সুগা কিছুতেই ছাড়ছে না। পাক্কা গুনে গুনে সময় নিয়ে যখন দেখলো আর একটু দেরি হলে জিমিন মরেই যাবে, ঠিক তখনই সুগা তাকে ছাড়লো। জিমিন নিজেকে ছাড়িয়ে আঙুল তুলে সুগাকে সরিয়ে কিছু বলতে যাবে, তার আগে সুগা তার আঙুল ধরে নিচে নামিয়ে বলল, বিটার হার্ট, কুল। আঙুল বেশি উপরে ওঠানোর দরকার নেই, কারণ সেই তো নামাতে হবে এই সুগার কথাতেই। আর আমি চাই না জিমিন তার 4 আঙুল জীবনের পার করুক। জিমিন ক্ষিপ্ত হয়ে বলল, আপনি এত বড় নির্লজ্জ, আমি কি মানুষ? সরি, আপনি কি মানুষ? জানোয়ার। তুমি না বললে, নইলে তো জানতামই না। জিমিন তেতে ওঠে, আরো কিছু বলতে যাবে, তার আগে সুগা তার ঠোঁটটা চেপে ধরে বলল, শালি, তোর ভাতার লাগি না যে এই রাত বিরেতে তুই রুমের মধ্যে সারের মতন চেঁচিয়ে আর মল্লার মানুষ সকালে এসে খুশির সংবাদ তোর কাছ থেকে চাইবে। সুগার মুখটা ছেড়ে বারান্দার দিকে যায়, নিচে মই আছে, সে নিচের ঘরে চলে যাবে। তবে যাওয়ার আগে সে অন্ধকারে মুচকি হেসে বলল, তোর ঠোঁটে সিল মেরে দেখ, আমার ঠোঁটে সতৃষ্ণ নষ্ট হলো। তোর তো বিটার হার্ট, আমার ধন্যবাদ হিসেবে আরেকটা চুমু উপহার দেওয়া উচিত ছিল। মহা হার কিপটে তুই মেয়ে। যাই হোক, এখন ঠোঁটে সিল মারলাম, তারপর মনে আর শেষে না হয় দেহের সিলটা কিন্তু নেক্সট টাইমও হতে পারে। বি কেয়ারফুল। ওই ঠোঁট সুগার স্পর্শ করেছে, বান্দির বাচ্চা। ভুলেও যদি সেখানে অন্য কারো ছোঁয়া পাই, তাহলে বিশ্বাস কর, তো ঠোঁট দুটো কেটে আমি বায়োলজি ডিপার্টমেন্টের ল্যাবে বয়ামবন্দি করবো শালির ঘরের মাইয়া। থেমে আবার বলল, ভালো টালো তোকে আমি বাসি না। সুগা আমার জীবনে, প্রেম আমার জীবনে নেই, আসবেও না। আর তোকে দেখলে আমার কোনো ফিল টিলও আসে না। আমি জাস্ট পরীক্ষা করে দেখলাম তোর ঠোঁটের ফ্লেভার কেমন, একেবারে চিরতার মতন। তোর স্বামীর কপালে মহা দুঃখ আছে রে বিটার হার্ট, মার করে রাখ মাইন্ডে। তোকে জাস্ট অসহ্যকর লাগে আমার।
প্রেমে ভুলেও পড়বি না, পড়লে এবার চুলগুলো কেটে পুড়াবো। জিমিন হাত দিয়ে ইচ্ছে মতো নিজের গাল ঘষতে থাকে। সুগা মইয়ে চড়তেই জিমিন উপর থেকে মই নড়াতে শুরু করে। এভাবে আরেকটু করলে তো সুগা নিঘাত নিচে পড়বে আর কোমরটা যাবে। সে চেঁচিয়ে দাঁত পিষে মই দিয়ে নামতে নামতে বলল, পিটার হার্ট, আমি ওপরে আসলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। তুমি অন্তত চাও না 10 মাস 10 দিনের একটা দীর্ঘ সফরে সুগা তোমার লাথি মেরে ফেলুক? তাড়াহুড়ো করে জিমিন মই ছেড়ে ভেতরে ঢুকে বারান্দায় ট্রাই গ্লাস লাগালো। তারপর ওয়াশরুমে গিয়ে ঘষে মেজে নিজের ঠোঁট ধুতে লাগলো। শেষমেশ ওই ড্যাডি খুর সুগানিও তার পবিত্র ঠোঁট অপবিত্র করে দিল। জিমিন বিষণ্ণ কান্না পাচ্ছে, হাতটার দিকে তাকালো, লাল হয়ে গেছে। এত শক্ত করে কেউ ধরে? মানুষের তো একটু দয়া মায়া বলেও কিছু থাকে, এই লোকের নেই কেন? এত পাষাণ কেউ হয় নাকি? ওই মইটার সঙ্গে সুগা ভাইকে ফেললে জীবনে কষ্ট একটু হলেও কমতো। জিমিন মেজাজটা বেজায় গরম হচ্ছে, তার চেয়েও বেশি হচ্ছে লজ্জা। জীবনে এখনো পর্যন্ত কেউ সেখানে তাকে চুমু দিল না, যেখানে এই লোকটা কেন দিল, আর কোন অধিকারে? ভার্সিটি চত্বরে সুগা, জাঙ্কুক সবাই মিলে তখন আড্ডার মহোৎসবগুল। সকাল থেকে জিমিন নজরে এলো না। আসলে জিমিন নিজেই সুগার মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছে না, পাবে কেমন করে? ঠোঁটে বিরাট এক সিল মেরে দিয়েছে ওই লোক, কেমন যেন দাগ বসে গেছে। এসব নিয়ে কি তার সামনে যাওয়া যাবে? ভরসা নেই তো, যদি আবার অঘটন ঘটিয়ে ফেলে। তবে জিমিন ভালো করে জানে হাড়ে বজ্জাত হার্টবিট করলা নিশ্চয়ই তাকে খুঁজে বের করবে। খুঁজে বের করার আগে কিছু একটা করতে হবে জিমিনকে। জিমিন মাথায় বিচক্ষণ একটা বুদ্ধি এলো। ভাবতে না ভাবতে সে ব্যাগ থেকে কাগজ কলম বের করে তাতে বড় বড় করে লিখলো, প্রিয় গণ্যমান্য ঠোঁট ধর্ষণকারী আমার সিনিয়র মহাশয়, পত্রের শুরুতেই জানাই আপনাকে বেগুনি রঙের সালাম। আসসালাম আলাইকুম। আজকে আমি বিশেষ কোষ্ঠকাঠিন্যের কারণে ভার্সিটিতে আসতে পারিনি, তাই খামে ভরে আপনার জন্য সালামি পাঠিয়ে দিলাম। অন্যের ঠোঁট না খেয়ে দরকারে সালামটার খেয়ে পেট ভরবেন। ইতি ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে জিমিন, আপনার অত্যাচারে জর্জরিত জুনিয়র। চিরকুটটি পাঠালো এক মেয়েকে ঘুষ দিয়ে, তাও যেন তেন ঘুষ নয়, সে যে একেবারে সুগার ঘুষ। আসলে এই মেয়ে সুগাকে পছন্দ করে। এখন সুগাকে প্রায় সে জিমিনের সঙ্গে দেখে তো, তাই সেদিন জিজ্ঞেস করেছিল, তুমি কি সুগা ভাইয়ের প্রেমিকা হও? জিমিন মনে মনে খুবই মুখ ভেঙচি কাটলেও সেদিন মাথায় তার শয়তানি বুদ্ধি চেপেছিল। সে বড় মুখ হলে মেয়েটিকে বলেছিল, আরে ওইসব প্রেম ভালোবাসা কেন করব? তবে মেয়ে, আমি কিন্তু সুগা ভাইয়ের কাছের মানুষ। আসল কথা কি জানো, আমার ডান হাত ওই সুগা ভাই। দেখো না, খালি ক্লাস থেকে নিয়ে যায়। যাবে না কেন? তার যে কোনো বুদ্ধি কিংবা পরিকল্পনা আমিহীন, অসম্পূর্ণ। আমার থেকে তো সে মোটা মোটা বুদ্ধি দেয়, নইলে কি চলতে পারতো? এসব অনেক ভেতরের কথা, বুঝলে তো? সবাইকে আমরা বলি না, তোমাকে ভালো রাখলো বিদায় বললাম। আর আমি চাই না সুগা ভাইয়ের আসল খবর সবাই জেনে যাক। বুঝি তো মনটা আমার একটু বেশি ভালো, অন্যের অপমান আমার সহ্য হয় না। কথায় কথায় মেয়েটি থেকে জানতে পারলো সুগাকে সে পছন্দ করে। জিমিনও সুযোগ নিল, তুই চাইলে কিন্তু সুগা ভাইয়ের সঙ্গে আমি তোমার একটা লাইন ফাইল করিয়ে দিতে পারি। দেব নাকি? আবার অনেক পাওয়া। সুগা ভাই আমার কথায় উঠে বসে। মেয়েটি খুশি তখন কে দেখে। সেদিনের পর থেকে সুগার কথা বললে মেয়েটি সব করে। জিমিন মোটামুটি ভালোই সুবিধা লুটেছে এই মেয়ের থেকে। এই যেমন ক্লাসের সকল নোটস, ক্যান্টিন থেকে খাবার আনা, পাড়ার কাকিমাদের মতন কোনো ডিপার্টমেন্টে কি চলছে সেই সব খবর জোগাড় সবই এই মেয়েকে দিয়ে করিয়েছে জিমিন। বিনিময়ে আবার সুগার নাম করে ভুগি চুগি লাভ লেটার দিয়েও ওই মেয়েকে দিতে হয়েছে।
ওমা, এসব না করলে হাতে রাখতে পারতো না বুঝি, বলদ মেয়ে একটা। তবে জিমিন এসব করেছে সুগা ভাইয়ের আগোচরে। যদি ঘুণাক্ষরেও এইসব খবর সুগা ভাইয়ের কোনো কানে যায়, তবে নিশ্চয়ই এই দফায় মন্দার গাছের বাড়ি জিমিনের পিঠে তালের মতো ফেলবে সুগা ভাই। কিংবা গরম গরম ডিম থেরাপিও দিতে পারে। থাক, বারবার যেই সুপারি কল্পিত চক্রান্তের মাধ্যমে জিমিন সবটা সাজিয়েছে, জীবনেও ধরা খাবে না। এতটা ভরসা তো নিজের ওপর আছেই। জিমিন আজকে ক্লাসে যায়নি, এখানে সেখানে আড্ডা দিয়েছে। ক্লাসে গেলেই তো সুগা ভাই গালে একটা চড় বসিয়ে কুত্তার মতো টেনে বাইরে নিয়ে আসবে। হার্টবিট করলা আর পারে কি। জিমিন মেয়েটিকে চিপায় ডেকে ভাঁজ করা চিরকুটটা হাতের মুঠোয় দিয়ে বলল, এটা সুগা ভাইকে দেবে। আর গতকাল প্রেম সুগা ভাই শুধু তোমাকে চিঠি দিয়ে যাবে, তোমারও তো উচিত তাকে 2-4টে কথা লিখে পাঠানো। মেয়েটি সেই চিরকুট খুলে পড়তে গেলে জিমিন চটজলদি বলল, আরে বোকা মেয়ে, এই চিরকুটের মধ্যে কবিরাজি ফু দেওয়া, এটা কেউ খুলে ফেললে কাজেই লাগবে না। এটা সরাসরি সুগা ভাইকে দেবে, দিয়ে দেবে এক দৌড়। যেখানে দাঁড়িয়ে থাকলেও কিন্তু এই চিরকুট কাজ করবে না। সেই হিমালয় পর্বতের পাশে অবস্থিত বন্দরবন পাহাড়ের নিচে বসবাস করা চালুঙ্কুম বাবার বিশেষ টোটকা আছে। এত এবার দেখবে সুগা ভাই তোমার জন্য পাগল হয়ে গেছে। আর তোমাদের বিয়ে তো পাক্কা শিওর। খুশি হও, ধন্যবাদ দিয়ে আমায় ডুবিও না, সদা মায়া খাও না, মনে খুশি থেকো। মেয়েটি নাচতে নাচতে সে চিরকুট নিয়ে হাজির হয় সুগার কাছে। জিমিন তার বিষয়ে কিছু বলতে নিষেধ করেছিল, কিন্তু সুগা ভাইকে দেখলেও তো ভয় লাগে। কাছে গেলে যদি চড় থাপ্পড় কিছু একটা গালে বসিয়ে দেয়, মেয়েটি কি করবে ভাবতে না ভাবতে চিরকুটটা ডালা মোচড়া করে সুগা ভাই সামনে দিয়ে যাওয়ার সময় ফেলে দিল। এভাবে ফেললে কে দিল না দিল দেখতেও পারবে না, ভয়ের কোনো আতঙ্ক আকাঙ্ক্ষাও নেই। আবার টোটকাও কাজে করে যাবে। সুগা তখন ছেলেদের পেলেদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত, মাথাটা গরম হয়ে আছে। জিমিনকে এমনিতেও আজকে ক্লাসরুমে পায়নি। এই মেয়েকে ইচ্ছে করছে গাছের সঙ্গে উল্টো করে ঝুলে উদুম খেলাতে। মেয়েটি সুগার সামনে দিয়ে যাওয়ার সময় এমন ভঙ্গিমা করে কাগজটা ফেললো যেন সে কিছুই করেনি। তবে সে যাওয়ার আগে বিষয়টি সুগা লক্ষ্য করলো। পেছন থেকে মেয়েটিকে ডাক দিতে তার শরীর কেঁপে উঠলো। ওমা, মন্ত্র কাজ করে গেল নাকি এত জলদি? মেয়েটি পেছন ফিরতেই সুগা বলল, এই মেয়ে, সিনিয়রের সামনে দিয়ে ক্যাট ওয়াক করে গরুর মতন করে হেঁটে যাচ্ছ কেন? সালাম দিতে হয় জানো না? আর ময়লার আবর্জনা এখানে ফেলছো কেন? তুমি নিচেও তো একটা ডাস্টবিন, নিচের উপরে ফেলো না। মেয়েটি ভয়ে জলদি সালাম দিল। কাগজটা হাতে তুলে চলে যেতে নেবে তার আগে সুগা বলল, দেখি কাগজটা দাও। না থাক ভাইয়া, আমি ফেলে দিচ্ছি। সুগা ভ্রুকুচকে মেয়েটিকে ধমক দিয়ে বলল, তুই কাগজ দিবি নাকি ট্রেনের থেকে পানি তুলে এনে এখানে সবার সামনে এই কাগজ তোকে দিয়ে গিলাবো? ধমকের চোটে জলদি কাগজটা দিতে সুগা তা খুললো। পরপর কয়েকবার চোখ বোলাতে মাথায় চির ধরলো তার। তার চেহারা দেখেই চাঙ্কু বুঝতে বাকি রইল না কি হবে। না জানি আজ কার কপালে শনির দশা ঘুরপাক খাচ্ছে। এই জিমিন মেয়েটা না। সুগা তবু শান্ত গলায় মেয়েটিকে বলল, জিমিন কই? সে তো আসেনি। সত্যি তো? এই চিরকুট জিমিন তোমার কখন দিয়েছে? মেয়েটি অবাক হলো। সে কি করে জানলো এই চিরকুট যে জিমিন দিয়েছে? মেয়েটি ভয়ে চুপসে যেতেই সুগা অঙ্কুরকে বলল, এই অঙ্কুর, ড্রেনের পানি আনতো। আরো কিছু বলার আগে মেয়েটি ভয়ে কেঁদে উঠল। বলল, কিছুক্ষণ আগে সে বাসিটি এসেছে। কই আছে এখন? ওই পেছনের চিপাই। ভাইয়া, আমি এখন আসি। না মা জননী, তুমি ডাক পিয়ন এখানেই দাঁড়িয়ে থেকো। তোমার আর আজকে বাসায় যাওয়ার লাগবে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাক শালি তুই, নড়লে পেটের লাথি এনে তোমার যৌবনের সঙ্গে এক্কা দোক্কা খেলবো আমি। মেয়েটি ভয়ে ঠোঁটে দাঁড়িয়ে রইল। সুগা অঙ্কুরের দিকে তাকিয়ে বলল, আমার পিস্তল লোড না? অঙ্কুর থতমত খেয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ কি, কিন্তু কেন? এই ভাই, জিমিনকে খুন করবি না তো? মেয়েটার দোষ নেই। সুগা উঠে দাঁড়ালো, রাগে গটগট করে বলল, না, খুন করবো কেন? ওকে ওপরে যাওয়ার ভিসা করে দেব।
তুমি ওর হয়ে সাফাই গাইতে এসো না চারু। এত ওকালতি তোমার পোষায় না, নইলে দেখবে গুলি একটা তোমার ওকালতির পাছা দিয়ে ভেড়ে দেব। সুগা মেয়েটির দেওয়া ঠিকানায় এসে আরো খেপে গেল। জিমিন এখানেও নেই, লুকোচুরি খেলা হচ্ছে তার সঙ্গে। তেল শরীরে বেশি বেড়ে গেছে, এই তেল সুগা বের করতে একটা মুহূর্ত সময় লাগাবে না। কি পেয়েছে কি ওই মেয়ে? চিঠি পাঠিয়ে তাকে সরাসরি অমন ভাবে ধর্ষক বলা, এভাবে খুঁজে পাক ধর্ষক কি জিনিস হাড়ে হাড়ে বোঝাবে। সুগা একটু রিল্যাক্স হওয়ার জন্য বাগানের ফাঁকা অংশের দিকে যায়। অনেকদিন ধরে দূরে কোথাও যাওয়া হচ্ছে না, আর ফটোগ্রাফিও করা হচ্ছে না। যাবে নাকি একবার কুয়াটা কিংবা সুন্দরবন? ভাবতে ভাবতে এগিয়ে যায় সুগা। একটা সিগারেটের ধরিয়ে এগোতেই হঠাৎ মেয়েদের হাসাহাসি শব্দ এলো কানে। একই সঙ্গে কে যেন কাকের মতো কর্কশ করে নিয়ে কা কা করছে, হঠাৎ গান গাইছে। সুগা এগিয়ে আসতেই গোল হয়ে বসে থাকা সকল মেয়েরা সুগাকে দেখে চুপসে যায়। যে মেয়েটি গান গাইছে সেও চুপ। জিমিন সেদিকে পাত্তা দেয়নি। সে হাতের একটা চিঠি পড়ে মিটমিট হাসছে, আর পাশের মেয়েটির গায়ে ঢলে পড়ছে, বলছে, দেখ ভাই, জুনিয়রের আমার প্রেম পত্র দিয়েছে আইন বিভাগের সিনিয়র্স। ইস, দেখ দেখ কত সুন্দর করে প্রপোজ করেছে। গরু খায় ঘাস, তোমার প্রেমে পড়ে আমি খাবো বাস। তোমায় দেখলে আমার চলে আসে কাশি, ও গো আমার সুন্দরী, তোমায় বড্ড ভালোবাসি। সেই চিঠি পড়ে জীবন কি লজ্জা যে লাগছে। হঠাৎ করে পেছন থেকে কে একজন গলা ছেড়ে খক খক করতে জিমিন বিরক্তে বলল, আরে কোন আকিজ বিড়িখোর যক্ষা রোগীর মতন কাশছে। বলে পেছনে ফিরে বড় মুখটা ছোট হয়ে আসে তার। কাপা গলায় বলে, আরে বাবা, সুগা ভাই আপনি? জিমিন জলদি চিঠিটা লুকিয়ে ফেললো। সুগা বিষয়টা দেখেও দেখলো না, কেবল বলল, গোল হয়ে বসে সবাই ডান্ডি খাচ্ছ নাকি? আচ্ছা যা মন চাই করো, কিন্তু এই জিমিন তুমি আসো তো। আমি কেন? সিনিয়রের প্রশ্ন করতে নেই, কাম। সুগা জিমিনের হাত ধরে তার উঠিয়ে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তো কোন সাইজ সহ্য করতে পারবে? মানে মানে মান্দার গাছ নিয়ে দু গা তোমার পিঠে ফেলে ডিজাইন করবো তো? তো কোন সাইজের গাছ দিয়ে ডিজাইন করবো তা তুমি সহ্য করতে পারবে? দেখেন সুগা ভাই, থানায় কিন্তু মামলা করব। কি করবে? বলেছি পুলিশ আজকাল বেশি করে, বেশি বেশি করলে থানায় হামলা করব। কি বলেন, করব নাকি? কে কোথায় কার নামে মামলা করবে সবই জানি আমি। বয়রা না, চলো আমার সঙ্গে। সুগা জিমিনের হাত ধরে তাকে টেনে সঙ্গে করে নিয়ে যায়। জিমিন চেঁচিয়ে বলে ওঠে, ভাই ভাই ছাড়েন, এমার্জেন্সি বাথরুমে যেতে হবে ভাই, নইলে সর্বনাশ হয়ে যাবে। প্রয়োজনে ডাইপার এনে দেবো, তবু আজকে বাঁচার পথ নেই তোমার জিমিন। জিমিন গাল ধরে বসে আছে। যে মেয়েটাকে দিয়েছে ও টোটকা চিঠি দিয়ে পাঠিয়েছিল, তারও একই অবস্থা। সুগা ভাই গালে এক হাতের মার্ক বসিয়ে দিয়েছে, যে মনে হচ্ছে চাপার দাঁত এগিয়ে সেদিকে নড়ে আগালে সব পড়ে যাওয়ার মোক্ষম ব্যবস্থা হয়েছে। জিমিন দীর্ঘক্ষণ শান্তি হলো। তার মুখে তো দাগ পড়লেই গেল, একই সঙ্গে কোনটা টেনে সুগা ভাই লম্বা করে দিয়েছে। রাগের মাথায় সে আবার সুগা ভাইয়ের কান ধরে টানতে গিয়ে খেলো আরো দু চারটে চড় থাপড়। না না, এমন মনেই হচ্ছে মার সহ্য করার ক্ষমতা আজকাল তার ভালোই হয়েছে। এভাবে চললে গিনিস বুকে সিনিয়াসের নাম সহ্য করার বিষয়ে ক্ষমতার জন্য তাকে একটা পুরস্কার অবশ্যই দেয়া হবে। জিমিন মনে মনে আরো ধীর পণ করলো। এখন থেকে সুগা ভাই থেকে সে মেপে মেপে মোটা অঙ্কের দূরত্ব বজায় রাখবে। সুগা ভাইয়ে বিশেষ পাত্তা দেবে না। এত এত কথা মনে বললেও সেদিন সুগা পানিশমেন্টের কারণে তার পা দুটো ব্যথায় অবশ হয়ে গিয়েছে। কেবল কি তাই, 56 বার প্রেম সুগা তাকে দিয়ে চিঠি লিখিয়েছে। একবার বলেই এই লেখা সুন্দর হয়নি, একবার বলে এই চিঠি ভালো লাগেনি। ইস, এই লোক যে নিজেকে কোন দেশের প্রধানমন্ত্রী মনে করেন তা কেবল খোদা জানে।
ভার্সিটি থেকে বের হওয়ার সময় জুনিয়রদের সঙ্গে দেখা হয়। জিমিন পানিশমেন্টে শেষ হতে হতে সন্ধ্যা হয়। ওই সময় একটা মানুষ সেখানে নেই স্বাভাবিক, তবে জুনিয়রের প্রখর মেধাবী ছাত্র। অনেক দরকার অনেক সময় তাকে এখানে পাওয়া যায়। জুনিয়রকে দেখে জিমিন হাসি পেল। মানুষজন যে এত লজ্জা কেমন করে পায় আল্লাহ জানে। জিমিন তো এসব ভাবলেও হাসি পায়। তবুও জিমিন একটু ঢং করে হেঁটে জুনিয়রদের কাছে যেতেই জুনিয়রদের উল্টা দিকে হাঁটা শুরু করলো। জিমিন মেজাজ তাতে গেল বিক্রি। তাকে ইগনোর করা, এই জিমিনকে সবাই ঠিক করে এখনো চিনতে পারেনি। এই জুনিয়রকে কুত্তার দুধ যদি এই অপরাধের বিনিময় না খাইয়েছে, সে দৌড়ে জুনিয়রদের কাছে গিয়ে ব্যাগের থেকে কলম বের করে জুনিয়রদের সামনে দাঁড়িয়ে বলল, এই জুনিয়র বদ্দা, এভাবে ইগনোর করছো কেন? লাভ লেটার উত্তর দেওয়ার আগে এমন ব্যবহার! দেখুন ভাবি, ভুল হয়ে গেছে। এই সালার ব্রাদার তোর কোন কালের ভাবি লাগে রে? বউও তো লাগেন না, আরেকজনের সম্পদ। জিমিন ভালো করে চেহারার দিকে তাকালো জুনিয়রদের। ওমা নাকে মুখে ব্যান্ডেজ লাগানো, এমন উদম কেলানি যে জিমিন ছাড়াও অন্যরা খায় ভেবে খানিকটা শান্তি লাগলেও পরক্ষণে ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচিয়ে জিমিন জিজ্ঞেস করলো, তো থোমা বদলে দিল কে? আর তুমি না আমায় অনেক ভালোবাসো? এই ভালোবাসার নমুনা দেখো আমার পেছনে মজনুদের বিরাট লম্বা লাইন লেগে আছে। তবুও আমি তোমার চিঠি গ্রহণ করেছি। এখন বেশি ঢং করতে হবে না। তুমি চাইলে আমার পার ঘন্টা হিসেবে বয়ফ্রেন্ড হতে পারো। চলো এখন আমি তোমার প্রেমিকা। আমার মজার কিছু খাবার দাবার নিয়ে যাও তো। তোমার জন্য সবটা ইজি করে দিলাম আমি। ছেলেটি নিচের দিকে চেয়ে বলল, ভাইয়া জানলে আমার এবার মরেই ফেলবে। শুধু শুধু বিপদ আর বাড়াবেন না। উফ, ভাইয়া ভাইয়া বলে মাথা খাচ্ছ। আমি সুন্দরী মানুষ, এমন হাজারটা ছেলের ইচ্ছে হবে আমার বউ করে ঘরে তোলার। তাই বলে এইসব ভাইয়ের সেই ইচ্ছের মর্যাদা রক্ষা করতে গিয়ে আমার ভাবি বলে ডাকতে হবে? ছেলেটি কিছু বলতে গিয়েও চুপসে যায়। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে আসে। জিমিন বুঝতে পারলো তারই পেছনের দিকে তাকিয়ে আছে জুনিয়র। সে পেছনে ফিরে দেখলো সুগা ভাই সিচ প্যান্টের পকেটে ভাঁজে ডান হাত দিয়ে গুরুগম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের বোতাম খুলে কোনোই অবধি গুটিয়ে রেখেছে। কি ড্যাশিং লাগছে তাকে। জিমিন কিছু বলার আগে জুনিয়র সুগাকে সালাম দিল। জুনিয়রের কিছু বলতে যাবে তার আগেই সুগা তার চোখে চোখ রাখতেই সেই বান্দা তো দে এক দৌড়। জিমিন এগিয়ে এলো সুগার দিকে। সরু চোখে ভ্রু কুচকে কোমরে হাত রেখে ঢং করে বলল, এই যে হাইব্রিড না মানে হ্যান্ডসাম সুগা ভাই, আপনি কি জুনিয়রকে কেলানি দিয়েছেন? কেন মনে হলো? না, আপনি আমাকে তো এভাবে ধরে কেলান। ইস, দেখুন না কে যেন মারলো বেচারাকে। আর দেখুন তার চেয়েও দুঃখ বিষয়ে সকালে চিঠিতে লিখলো ভালোবাসি, এখন ডাকছে ভাবি। হয়তো সে তোমাকে ভালো না বরং ভালোবাসে। সত্যি করে বলুন, এসব আপনারই হাত, তাই না? হাত কেন, আমার পাও সেখানে নেই। আপনি কিছু করেননি তো? বিষয় বাদরমুখী হলে কিংবা না বরং অনেক কিছু করলাম। এত পাকা পাকা কথা কেন? কারণ সোজা কথায় মন ভেজে না। সিমিন মুখটা বেঞ্চে কাটলো। এই পুরুষ তো তর্ক